আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইরান নতুন করে আবারও মজুত করতে যাচ্ছে ভয়ঙ্কর অস্ত্র। খামিনিকে হত্যাসহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্ব ইউরোপের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সংকট হিসেবে পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া সংঘাত, যা শুধু এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর এক গভীর প্রভাব ফেলে চলেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই দীর্ঘ সময়ে বিশ্ব অর্থনীতিতে কতটা পরিবর্তন এসেছে। বিশেষ করে জ্বালানি তেল, গ্যাস এবং খাদ্যশস্যের আন্তর্জাতিক বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কোনো না কোনোভাবে স্পর্শ করেছে। প্রথম দিকে বিশ্লেষকরা হয়তো ভেবেছিলেন যে আধুনিক যুগে কোনো সামরিক উত্তেজনা এত দীর্ঘ সময় ধরে চলতে পারে না, কিন্তু বাস্তবে আমরা দেখছি ভিন্ন এক চিত্র। এই পঞ্চম বছরে এসে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দুই পক্ষই কৌশলগতভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এক ধরনের কূটনৈতিক অচলাবস্থার মুখোমুখি হয়েছে। ইউরোপীয় দেশগুলো একদিকে যেমন তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন বিকল্প খুঁজছে, অন্যদিকে তেমন তারা এই সংঘাতের একটি শান্তিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিভিন্ন স্তরে আলোচনাও চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি এতটাও সহজ নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের বৃহৎ পরাশক্তিগুলোর স্বার্থ, কৌশলগত মিত্রতা এবং আঞ্চলিক নিরাপত্তার এক জটিল সমীকরণ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই দীর্ঘস্থায়ী পরিস্থিতি কেবল সামরিক খাতেই নয়, বরং প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং তথ্যযুদ্ধের মতো নতুন নতুন ক্ষেত্রেও এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় এই কয়েক বছরে লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যা ইউরোপের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটি অভিবাসী সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ এবং রেড ক্রস প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার, কিন্তু দীর্ঘমেয়াদী এই পরিস্থিতির কারণে তহবিলেরও একটি বড় সংকট দেখা দিচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিষয় হল মধ্যপ্রাচ্যের সমীকরণ। বিশেষ করে যখন খবর আসছে যে ইরান নতুন করে আবারও তাদের উন্নত প্রযুক্তি ও কৌশলগত সামরিক সক্ষমতা মজুত করতে যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই খবরটি এমন এক সময়ে সামনে এসেছে যখন গোটা মধ্যপ্রাচ্য এমনিতেই নানামুখী কূটনৈতিক এবং কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা যদি একটু পেছনের দিকে ফিরে তাকান তবে মনে পড়বে যে ২০১৫ সালের পরমাণু চুক্তির পর থেকে এই অঞ্চলটিতে এক ধরনের শর্ত সাপেক্ষ স্থিতি অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় পুরো পরিস্থিতি আবারও ঘোলাটে হতে শুরু করে। বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মতো বৈশ্বিক তদারকি প্রতিষ্ঠানগুলো বারবার সতর্ক করছে যে ইরান তাদের গবেষণাগারগুলোতে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি এবং সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক নিয়মনীতির সীমানা অতিক্রম করতে পারে। এই ধরনের সামরিক প্রস্তুতি বা মজুতকরণের খবর শুধুমাত্র প্রতিবেশী দেশগুলোর জন্যই উদ্বেগের নয়, বরং এটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকারী প্রধান সমুদ্রপথগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আমরা জানি যে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো এই অঞ্চলের খুব কাছেই অবস্থিত,
আর সেখানে সামান্যতম অস্থিতিশীলতাও বিশ্ববাজারে তেলের দাম বহু গুণ বাড়িয়ে দিতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন ইরানের এই নতুন করে সক্ষমতা বৃদ্ধির মূল কারণ হচ্ছে নিজেদেরকে সম্ভাব্য আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধ থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণের মধ্যেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশলগত পরিকল্পনার কথা, যেখানে বলা হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন তবে ইরানের শীর্ষ নেতৃত্বসহ পুরো শাসন ব্যবস্থার ওপর একটি ব্যাপক এবং কঠোর চাপ প্রয়োগের ছক কষছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের খবর আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রার উত্তেজনার জন্ম দেয়, কারণ এটি সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামো এবং শীর্ষ নেতৃত্বের অস্তিত্বের সাথে সম্পর্কিত। আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী শাসনামলে আমেরিকার পররাষ্ট্রনীতি ছিল ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের ওপর নির্ভরশীল, যার ফলে সে সময় মধ্যপ্রাচ্যে এক ধরনের টান টান উত্তেজনা বিরাজ করত। এখন নতুন করে যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে এটি কেবল যুক্তরাষ্ট্র এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দেবে। একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বকে লক্ষ্য করে কোনো কৌশলগত ছক বা কঠোর পদক্ষেপের কথা চিন্তা করাটা আন্তর্জাতিক আইন এবং কূটনীতির চিরায়ত নিয়মের এক বিরাট লঙ্ঘন হিসেবেই দেখেন অনেক বিশেষজ্ঞ। তবে ট্রাম্পের সমর্থকদের যুক্তি হল বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঝে মধ্যে এ ধরনের কঠোর এবং আপসহীন অবস্থান নেওয়াটা জরুরি হয়ে পড়ে। কিন্তু বাস্তবতা হল এ ধরনের কোনো আগ্রাসী পদক্ষেপ যদি আসলেই নেওয়া হয় তবে তার প্রতিক্রিয়া বা ব্যাকলাশ হতে পারে অত্যন্ত ভয়াবহ, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। আমরা অতীতে দেখেছি যে শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক বা সামরিক ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করার পর তার পরিণতি হিসেবে বিশ্ববাজারে কতটা অর্থনৈতিক ধাক্কা আসে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে ব্যাহত হয়। বৈশ্বিক এই অস্থিরতার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি অত্যন্ত জোরালোভাবে দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং বিশ্বের সার্বিক নিরাপত্তার স্বার্থেই তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। জেলেনস্কির এই বক্তব্যটি সাধারণ কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি পুরো বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমা মিত্র এবং ন্যাটো জোটের কাছে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। আপনারা যদি বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির দিকে একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কেন তিনি এমন একটি মন্তব্য করেছেন। আধুনিক যুগে যুদ্ধ কেবল আর ভৌগোলিক সীমানার মধ্যে বা সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন অর্থনীতি, সাইবার স্পেস, তথ্য প্রযুক্তি এবং মহাকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যাকে বিশেষজ্ঞরা হাইব্রিড ওয়ারফেয়ার বলে আখ্যায়িত করছেন। জেলেনস্কি মূলত এই বৈশ্বিক প্রভাবগুলোর দিকেই ইঙ্গিত করেছেন। তার মতে যখন একটি আঞ্চলিক সংঘাতের কারণে পুরো বিশ্বের খাদ্য সরবরাহ ব্যাহত হয়, জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে যায় এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তখন সেটি আর কেবল দুটি দেশের যুদ্ধ থাকে না, সেটি একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি তার মিত্রদের বোঝানোর চেষ্টা করছেন যে ইউক্রেন যদি এই প্রতিরোধে ব্যর্থ হয় তবে ইউরোপের অন্যান্য দেশগুলোও ভবিষ্যতে একই ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, যা শেষ পর্যন্ত পুরো পশ্চিমা গণতান্ত্রিক কাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তবে এই বক্তব্যের একটি অন্য দিকও রয়েছে। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে জনমনে এক ধরনের বৈশ্বিক আতঙ্ক তৈরি হতে পারে, যা কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তোলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সবসময়ই এক ধরনের অস্থিরতা কাজ করে, আর এর সর্বশেষ এবং অত্যন্ত মর্মান্তিক উদাহরণ হল পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের অভ্যন্তরে প্রায় ৮০ জনের নিহত হওয়ার খবর, যা এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের জটিল সম্পর্ককে এক নতুন খাদের কিনারায় দাঁড় করিয়েছে। আপনারা যারা দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পর্কে অবগত আছেন তারা জানেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নামক সীমান্ত নিয়ে গত কয়েক দশক ধরেই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।
সাম্প্রতিক এই সামরিক অভিযানের পর পরিস্থিতি এতটা ঘোলাটে হয়েছে যে উভয় দেশের সীমান্ত অঞ্চলগুলোতে বসবাসকারী সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা মূলত তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত পেরিয়ে আসা সম্ভাব্য হুমকিগুলো নির্মূল করতেই এই কৌশলগত অভিযান পরিচালনা করেছে। কিন্তু অন্যদিকে আফগানিস্তানের বর্তমান প্রশাসন এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই ধরনের সামরিক পদক্ষেপে যে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে এবং সাধারণ নাগরিকরা যেভাবে গৃহহীন ও বাস্তুচ্যুত হয় তা একটি ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেয়, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো নয়। নিহত ৮০ জনের এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়, এটি ৮০টি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার গল্প, যা পুরো অঞ্চলে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন যে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামাবাদের সাথে কাবুলের যে কৌশলগত সম্পর্কের আশা করা হয়েছিল তা কার্যত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এখন তা খোলাখুলি উত্তেজনায় রূপ নিয়েছে।